পরিচালক মণ্ডলী, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের উদ্বাস্তু আন্দোলনের ইতিহাসের কথা বিভিন্ন সময়ে আপনাদের পক্ষ থেকে আমি শুনেছি। আমার সত্য একটি কথা বলে নেওয়া ভালো, যে অর্থে উদ্বাস্তু পরিবার বলা হয়, আমি সে অর্থে উদ্বাস্তু পরিবারের সন্তান ছিলাম না। যদিও আদি বাড়ি অবশ্যই ওপার বাংলায় ঢাকায় ছিল। আমার মনে আছে, এখনো ছোট ছিলাম, মনে আছে 46 সালে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স হওয়ার পর আমাদের বাড়ির পরিবারের সিদ্ধান্ত করে অর্ধেক আমরা কলকাতায় চলে আসব। অর্ধেকই এসেছিলাম, অপর অর্ধেক দেশ ভাগ হওয়ার পর এসছে, কিন্তু ইউনাইটেড ইন্ডিয়াতেই চলে আসি। আর আমার ক্ষেত্রে আরেকটু ব্যতিক্রম, জন্মগ্রহণ করেছিলাম কলকাতায় ক্যাম্বেল হাসপাতাল ও মেডিকেল স্কুলে। তার ফলে উদ্বাস্তু পরিবার বলতে যা বোঝায় তা নই, কিন্তু কম বয়সে, বিশেষ করে 50 সালে যখন ব্যাপক মানুষের ঢল নামলো, এত মানুষ আসছে কেন, তখন আমার বয়স 10, কিন্তু আমি বুঝতে পারছি না। তো আমি বললাম দেখেছি এমনকি শিয়ালদা স্টেশনে এত মানুষ কি করে আছে সেও বুঝতে পারছি না, প্রশ্ন করি এসব। এটা বলে নিলাম এই জন্য যে উদ্বাস্তু মানুষের প্রতি তখনকার সময়েও যেভাবে বড়দের মানে উদ্বাস্তু হয়ে আসতে হচ্ছে বাধ্য হয়ে, যে সহানুভূতি ছিল, আমার নিজের মনের মধ্যেও আলোড়ন তৈরি করছিল এরা কেন এদের চলে আসতে হচ্ছে। তখন তো রাজনৈতিক ব্যাপার বুঝতাম না, আর এটাও বুঝতাম না যে ধর্মীয় ব্যাপার চলছে বলে চলে আসছে, এটাও বুঝতাম না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, কিচ্ছু বুঝতাম না, কাজে ধর্মের ভিত্তিতেই চলে এসছে। কিন্তু যে কথা আজকাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিচালিত রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সেটা সত্য নয়। যে এটা ভাগ করার ব্যাপারেতে নাকি যিনি হিন্দু মহাসভা করতেন তার নাকি একটা ভূমিকা ছিল, না, ইতিহাস তার কোনো প্রমাণ, কোনো সাক্ষ্য দেয় না। বারে বারে বিভিন্ন সময় সভা সমিতি, টেলিভিশন আলোচনায় সবসময় বারবার বলা হয়, ঠিক না? এগুলো আমি পড়ে নিয়েছি। র্যাডক্লিফ তাকে যখন নাকি দেশ ভাগ হবে, ভাগ করতে বলল, র্যাডক্লিফ একটা ম্যাপের মধ্যে একটা রুল দিয়ে টেনে দিয়েছিল। সেই রুল দিয়ে টেনে দেওয়ার মধ্যে অসমতা ছিল। অসমতা মানে হচ্ছে, বলেছিল ভাগটা করে দাও। তাতে আমাদের রাজ্যের এখন যে অবস্থানটা আছে, কিছু জেলা, সেই জেলা চলে যাওয়ার কথা ছিল পূর্ব বাংলায়, এবং কিছু জেলা আমাদের যা এখন বাংলাদেশে পূর্ব বাংলায় ছিল, তা আমাদের পশ্চিমবঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। মানে সেটা র্যাডক্লিফ সেটা করেনি। তখন ভাগটা হয়, যেটা ভাগটা হয় সেই সময়তে জনসংখ্যার প্রশ্নটা আসে। জনসংখ্যার প্রশ্নটা মূলত বিষয়বস্তু ছিল তা না,
যে হিন্দু বসতি পূর্ণ এলাকা আর মুসলিম বসতি পূর্ণ এলাকা, দ্বিজাতি তত্ত্বের প্রশ্ন, এটা যে আলোচিত হয়নি তা না, আলোচিত হয়েছে, কিন্তু তারই ভিত্তিতে সবটা নির্দিষ্ট হয়েছে এমন নয়। ঠিক পাঞ্জাবের ক্ষেত্রেও তা নয়, কিন্তু ভাগ একটা করলে, একটা জিওগ্রাফিক্যাল ডিভিশন করার জন্য যা করা দরকার সেটা করতে যে সমস্যা হয়েছে আবার সমাধান করার চেষ্টা করেছে। পুরো যশোর তো ছিল, পুরো যশোর জেলাটা ছিল আমাদের এই অংশের সঙ্গে। যশোর জেলাটা কিন্তু খুব ছোট জেলা না, বড় জেলার একটা অংশ, বড় জেলার মধ্যেই পড়ে যশোর। সব থেকে বড় জেলা ছিল সম্ভবত ময়মনসিংহ, সব থেকে বড় জেলা ছিল। এবং ময়মনসিংহের বড় হওয়ার কারণ হচ্ছে ওপার বাংলায়, মানে পূর্ব বাংলায় যে গাছগাছালি এবং যে মানে বনভূমি, তার একটা বিরাট অংশ ছিল যশোর জেলার অন্তর্গত। সেখানে অনেক দুষ্প্রাপ্য গাছ ছিল, যারা বোটানিস্ট তারা ওখানে যেতেন তাদের গবেষণার কাজের জন্য, অতীত দিনে আমি বলছি। এবং তারই ফলশ্রুতিতে ওই অঞ্চলকে ঘিরে ব্যাপক আদিবাসী বসতিও ছিল। এবং এটা ওই অদ্বিত্য মল্লবর্মণের তার লেখার মধ্য দিয়ে পরিষ্কার ফুটে ওঠে তাদের জীবন কাহিনী। তা কি করে হলো সেটা, উনি তো ময়মনসিংহ জেলারই মানুষ ছিলেন, তাই ওনার রক্তে সেটা ছিল। আমি কথাগুলো বলছি এই জন্য যে এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সন্তান সন্ততির সংখ্যা বাড়ানোর চেষ্টা ব্যাপকভাবে হচ্ছেও তাই তারা ব্যাপকভাবে কিন্তু এই উদ্বাস্তু এলাকায় ব্যাপক প্রচারের কাজে যুক্ত আছে। এবং উদ্বাস্তু এলাকা বললে তো বোঝা যাবে না, পুরনো দিনে উদ্বাস্তুদের বসতের এলাকাকে ঘিরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাদের প্রমুখ আছে, তাদের প্রচারক আছে, এবং সেটা অবশ্যই দেখে, চেহারা দেখে কেউ চিনতে পারবেন না, অদ্ভুতভাবে তারা প্রচারের কাজটা করে। সেই জন্য এই সম্মিলিত উদ্বাস্তু সংগঠন তার নেতৃত্বকে বলবো এই বিষয়টা অবশ্যই সজাগ সতর্ক থেকেই কাজটা করতে হবে। অন্যদিক থেকে এই উদ্বাস্তু সংগঠন যখন গড়ে ওঠে তখন কিন্তু পশ্চিমবাংলার বাম আন্দোলনের সঙ্গে যুক্ত তারা ধীরে ধীরে সকলেই এই উদ্বাস্তু সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন, মানে আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এমনকি বিভিন্ন অতীতে যে বিভিন্ন কলোনি কমিটিগুলো হতো তাতেও কিন্তু মানে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলের প্রতিনিধিরাও প্রতিদ্বন্দ্বিতা করতেন, বোঝাপড়ার ভিত্তিতেই তারা জয়যুক্ত হতেন, এটা ছিল। অর্থাৎ এখানে কোনো পার্টিগত দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালনা করা অতীত দিনে হতো না। মানে যখন মানুষের জীবন যন্ত্রণার প্রশ্নে একবারে জল চারদিকে সমস্যা, সেই সময়তে এটা হতো না, সবাই মিলেই কাজকর্ম করত। এখন এই দ্বিতীয় বিষয়ে যে কথাটা উল্লেখ করলাম, আপনাদের নিজেদেরও যারা সংগঠন পরিচালনা করেন তাদেরও এই ব্যাপারেতে একটু মানে নজর দিতে হবে। এই পুনর্নির্মাণ যে করছেন আপনাদের সংগঠনের, আগেও তো সংগঠন ছিল, তার 75 বছর আপনারা এই অনুষ্ঠানে আজকে সূত্রপাত করছেন, কিন্তু এই সংগঠনের পুনর্নির্মাণের কাজটাও আপনারা আবার নতুন করে শুরু করেছেন বিগত কয়েক বছর ধরে। কারণ এই সংগঠনের যে চেহারা, যে তার যে মানে জনগণকে উদ্বুদ্ধ করার যে ক্ষমতা, আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে দৃষ্টান্ত সৃষ্টিকারী যে কার্যকলাপ, সেগুলো একটু স্থিমিত হচ্ছিল। তাই আপনারা এখন এই পুনর্নির্মাণের মধ্য দিয়ে সংগঠনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে উল্লেখ করলাম। সবশেষে একটা কথাই বলবো, উদ্বাস্তুর বিষয়টা
এটা কোনো মানে ভৌগোলিক এলাকার কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে রয়েছে এরকম না। অতীত দিনে এটা যখন সংগঠন হয়েছে তখন থেকেই এই চিন্তা, এই ভাবনা নিশ্চয়ই ছিল, হয়তো সবটা প্রকাশিত হয়নি। আপনাদের সংগঠন গড়ে ওঠার সময় তখনও পৃথিবীর বিভিন্ন দেশে উদ্বাস্তুর ব্যাপারটা ছিল, যা পরে আরেকটু বেশি ঘনীভূত হয়েছে। আপনাদের পুনর্বাসন পত্রিকায় দেখলাম আপনারা সুদানের কথাটা উল্লেখ করেছেন। আফ্রিকার এমন কোনো দেশ নেই, আফ্রিকার এমন কোনো দেশ নেই যেখানে মানুষে মানে বোঝাপড়ার অসুবিধার জন্য কোথাও সংঘর্ষের কারণ বশত তাদের উদ্বাস্তু হতে হয়েছে। অর্থাৎ এই যে আপনারা দেখতে পান মানুষে বিরোধ, আমাকে এটা প্রাসঙ্গিক মনে করে উল্লেখ করতেই হবে। যখন এই প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্র যখন তার বৈভব বাড়ল, মার্কিন যুক্তরাষ্ট্রের বৈভব বাড়ার পর তাদের একটা পলিসি ছিল যে আমাদের যদি আধিপত্য দীর্ঘস্থায়ীভাবে সারা পৃথিবীর উপর তাকে রাখতে হয়, এবং সেটাকে এই কর্তৃত্ববাদী কথা তো বলিনি, আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক এবং মানে পৃথিবীর বুকে আধিপত্য বজায় রাখতে হলে পর বিভিন্ন যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলিকে ভাঙতে হবে। 1960 সালে এই দায়িত্ব দেওয়া হয়েছিল একটা গোষ্ঠীর ওপরেতে, এবং আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা হয়। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে 1960 সালে গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তিতে যে প্রপোজাল দেওয়া হয়েছিল সেটা প্রকাশিত হয় 1962 সালে, এবং সারা পৃথিবী ব্যাপী ছিল। গ্লোবাল স্ট্র্যাটেজি of the United States of America, how to form smaller states, ছোট ছোট রাজ্য কিভাবে গড়ে তুলতে হবে। এটা ছোট ছোট রাজ্য গড়ে তুলতে গিয়ে কিন্তু এই জাতি দাঙ্গা, ভাষার দাঙ্গা, এগুলো সবটাই অটোমেটিক হয়েছে, এটা মনে করার কোনো কারণ নেই। সমাজে অনেক মানুষ ঘুরে বেড়ায়, তারা মানুষের বন্ধু না মানুষের শত্রু এটা বোঝা যায় না। অনেক ক্ষেত্রে বোঝা যায়, সব ক্ষেত্রে বোঝা যায় না। তারা কিন্তু মানুষের মধ্যে কি করে ভাষার প্রশ্নে, কি করে জাতির প্রশ্নে, কি করে বর্ণের প্রশ্নে, কি করে ধর্মের প্রশ্নে বিরোধ তৈরি করা যায়, সেটাকে কালচার করে গবেষণা করে সেই কাজটা করার কাজে তখন যুক্ত হয়, এবং খুব ভিন্ন কায়দায় যুক্ত হয়। বুঝতে পারা যাবে না যে তারা মনে হবে মানুষের ভালো চাইছে এরকম। আমার তো একবার মনে হয়েছিল যে আমাদের আসামের একটা অংশে এ ধরনের একটা অদ্ভুত ব্যাপার ছিল যে পাহাড়ের ওপারেতে কার্বি বাস করে, পাহাড়ের এপারেতে ওই কার্বি আংলং এলাকায় পাহাড়ের এপারেতে ডিমাসা বাস করে। মানে ডিমাসা গোষ্ঠী আদিবাসী আর ওটা হচ্ছে কার্বি গোষ্ঠী আদিবাসী। কার্বি এবং এর ডিমাসা এত লড়াই করছে কেন? তো আসামে এই আদিবাসীদের উপর গবেষণা করছিল একজন, তিনি ওই গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি তার সঙ্গে আমার দেখা হয়েছিল, কথাবার্তাও বলেছি, মানে দেখা করতে চেয়েছি, কথাবার্তা বলেছি। তিনি বলছেন এটাকে আরেকটু ডিপে আমাকে যেতে হবে, এটা অনাবশ্যক। আপনার ওই কথা সত্য, অনাবশ্যক। হাটটা যখন বসে, বড় হাটটা ডিমাসায়, সেই হাট থেকে জিনিস কিনতে যখন আসে কার্বির উপর ডিমাসা আক্রমণ করে। এখন এটা, এবং অনেকে মেরেও ফেলেছে। এটা কেন হচ্ছে? মানে একই জাতির দুটো গোষ্ঠী, তাতে কেন এটা হচ্ছে? তো এ নিয়ে কিন্তু কোনো স্টাডি করে যে সরকারের পক্ষ থেকে বিধান করা
মানে বিয়ে শাদী চালু হলেই কিন্তু বন্ধ হয়ে যায়। বিয়ে শাদীটা চালু করা উচিত ছিল। এদের কোনো বিয়ে শাদী হয় না, দিমাশার সঙ্গে কার্বির বিয়ে হয় না, কার্বির সঙ্গে দিমাশার বিয়ে হয় না। এটা বন্ধ করতে পারলেই কিন্তু সহজে সমাধান করা যেত। এটা অনেক সোশ্যাল সায়েন্টিস্টরা বলেন এটা একটা ভালো পদ্ধতি হচ্ছে যে তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক তৈরি করতে হলে পরেতে, অবাধ সম্পর্ক তৈরি করতে হলে পরেতে অবশ্যই এই বিয়ে শাদীর ব্যাপারটাও যুক্ত হওয়া প্রয়োজন। দেখা গেছে এরকম। এবং নৃতাত্ত্বিকরা তো বলে যে একই গোষ্ঠীর মধ্যে হওয়ার জন্য তাদের অবলুপ্তি হয়ে যাচ্ছে। এবারে তো আমাদের বাংলায় জলপাইগুড়ি জেলার চারুচন্দ্র সান্যাল তিনি একটা অদ্ভুত সুন্দর কাজ করে গেছেন। তার নামে যার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চেয়ার তৈরি করা হয়েছে। তিনি এই যে আপনার কয়েকটা গোষ্ঠী জলপাইগুড়িতে তারা অবলুপ্ত হয়ে যাচ্ছিল, একেবারে অবলুপ্ত হয়ে যাচ্ছিল। আমি একটা গোষ্ঠীর কথা আপনাদের বলতে পারি যে ওই যে জলপাইগুড়ির আদিবাসীদের একটা গোষ্ঠী, আমি বলছি টোটোরা শেষ হয়ে যাচ্ছিল। চারুচন্দ্র সান্যাল যখন সার্ভে করান, কয়েকজন মিলে এক সার্ভে করা হয়, সার্ভে করে দেখা যায় যে ৩,৫০০ মতো টোটো মানুষ আছে। কিন্তু উনি সার্ভে করানোর পর ৩৫০, তখন অদ্ভুত ব্যাপার হলো যে ১ দশক পরে উনি দেখছেন ৩৫০ বেড়ে তো সংখ্যাটা তো বাড়বে। ৩৫০টা হয়ে গেল ৯২৭। দেখুন চারুচন্দ্র সান্যাল হইচই পাঠিয়ে দিলেন এবং তিনি তৎকালীন সময়তে, আমি ৬০-এর দশকে বলছি, উনি ৫০-এর দশক থেকে কাজ করছিলেন। ৬০-এর দশকে উনি একে বললেন, মানে তখন মন্ত্রী ছিলেন খগেন দাশগুপ্ত জলপাইগুড়ি, তাকে বললেন বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভা, তাকে বললেন এই খগেন, তার সবার সঙ্গে তুইতকারী সম্পর্ক ছিল, খগেন তোকে টাকা দিতে হবে, এরকম অন্যদেরও বলেছেন তোকে টাকা দিতে হবে, তোকে টাকা দিতে হবে। আমি একটা সমিতি করছি, একটা সংস্থা করছি, টোটোদের ব্যাপারেতে আমাদের কাজ করতে হবে। কাজ শুরু করলেন সবাই, ওনার রেসপন্স, ওনার কলে সবাই রেসপন্স করেছিল। কাজ শুরু করে তারপর বললেন এই টোটোদের কিছুতেই ওদের সেক্টের মধ্যে বিয়ে দেওয়া যাবে না, কারণ উনি অ্যানথ্রোপোলজিক্যাল রিসার্চের রিপোর্টটা নিয়েছেন এবং অবশ্যই জেনেটিক্যাল প্রবলেমটা সম্বন্ধে আলোচনা করতে বলেছিলেন অধ্যাপকদের যারা গবেষণা করেন। তারা বলেন এটা সঠিক হবে না, ভেঙে যাচ্ছে যখন, তখন আর সেটা সেই শুক্রে কোনো কাজ হচ্ছে না, সেই জন্য বংশবৃদ্ধি হবে না, বংশবৃদ্ধি হচ্ছিল না, মারা যাচ্ছিল, আর কমতে কমতে ৯২৭টা হয়েছে, এটা বলেন। তার সেই তথ্য নিয়েই উনি ফেরিওয়ালার কাজ করেছেন, বিকিকিনি করেছেন তার চারুচন্দ্র সান্যাল মহাশয়। এবং তারপর ইন্টারসেক্ট বিবাহের প্রশ্নে তিনি গুরুত্ব আরোপ করতে লাগলেন। এলাকায় যে চাটাই পেতে সেখানে আলোচনা হতো এবং তারপর ইন্টারসেক্ট ম্যারেজের হওয়ার পর দেখছে যে না, মানে কোনো সন্তান হচ্ছে না এরকম নয়, সবারই সন্তান হচ্ছে। Then it মানে could catch up the mind of the people, তখন মানুষের দৃষ্টি আকর্ষণ করলো। এবং আজকে টোটোপাড়ায় যদি যান দেখবেন টোটোরা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, টোটোদের সংখ্যা এখন অনেক বেড়েছে। সম্ভবত টোটো জাতির মানুষ সম্ভবত এখন আছে, আমি পুরনো সংখ্যার কথা বলছি, বর্তমান সংখ্যাটা আমি জানি না, প্রায় 400-র মতো, যেটা 927 হয়ে গেছিল, প্রায় 400 এখন নিশ্চয়ই 4,000-এর মতো এখন নিশ্চয়ই আরো বেড়েছে। আমি পুরনো হিসেবে বলছি, কারণ এখন আমি কিছু স্টাডি করি না এই ব্যাপারেতে।
তাই আমি কথাটা বললাম এই জন্য যে এর সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত আছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স, আমেরিকার যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, তারা কিন্তু এই সব বিষয়গুলো চর্চা করে। এটা আমরা একদম নিজেরা ভাবি না। সিআইএ এর চর্চার মধ্যে এমন কোনো জিনিস নেই, আপনার অভ্যেস, আপনার পছন্দ অপছন্দ, আপনার ড্রেস কি হবে, এই সমস্ত প্রশ্নে কিন্তু সিআইএ, আর খাদ্যাভ্যাস তা নিয়েও সিআইএ চর্চা করে। এবং চর্চা করে বলেই সিআইএ কোনো মানুষ যদি কোথাও অন্যভাবে থাকে, সিআইএ এজেন্ট কিন্তু সেটা কিন্তু বুঝে নিতে পারে এটা সেই অংশের মানুষ নয়, মানে আমি হচ্ছে আত্মগ্রহণ করে থাকে, মানুষ নয়। এইটা সিআইএ করেছে ইন ফিলিপিন্স। সিআইএ এজেন্টরাই কিন্তু মানে সেখানকার বিপ্লবীদের চিহ্নিত করতে পেরেছে, সিআইএ এজেন্টরাই। ফলে CIA is an organization, well-knit organization with a good number of scholars and research worker এর কাজগুলো করে। এখন আমি এটা প্রসঙ্গের বাইরে বললাম, প্রসঙ্গটা বোঝার জন্য। এই সিআইএ মানুষের মধ্যে বিরোধ তৈরি করে তারপর তাদেরকে উদ্বাস্তু করে দেয়, উদ্বাস্তু হয়ে যায়। এই সুদানের যে উদ্বাস্তুর কথাটা লিখেছেন, এটা আমি স্টাডি করেছি, লিখেছেন আপনাদের পুনর্বাসন পত্রিকায়। সুদানে কিন্তু এটা সিআইএর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ডিভিশন অফ পিপল, ওরা সুদানকে ভাগ করতে চায়। এখন তার আগের একটা পৃষ্ঠভূমি আমি বলে রাখি। যখন কুয়েতের সঙ্গে আপনার বিরোধ হচ্ছিল ইরানের, এটা অবশ্য প্রামাণ্য দলিল হয়ে গেছে, পেঙ্গুইন একটা বই করেছে, বইটার নাম হচ্ছে লিকুইড গোল্ড। এই লিকুইড গোল্ডে সে দেখিয়েছে কুয়েতের নিচে সুড়ঙ্গ কেটে ওখানে তেলের ওপর কুয়েত দাঁড়িয়ে আছে, সুড়ঙ্গ কেটে তেলগুলো নিয়ে যাচ্ছে ইরান। তাই ইরানের সঙ্গে কুয়েতের বিরোধ হলো। এখন কুয়েত তো একটা রাষ্ট্র, আগে কুয়েত রাষ্ট্র ছিল না, কুয়েত ছিল পার্ট অফ ভেরি ডেভেলপড পার্ট অফ ইরান। ওটা কিন্তু করিয়েছে সিআইএ, বোঝা যায় পেঙ্গুইনের বই পড়ে বোঝা যায় সিআইএ ওটা করিয়েছে। ইটস এ ইঞ্জিন দ্যাট ডিভিশন ওয়াজ ইঞ্জিনিয়ার্ড বাই সিআইএ। এর ফলে উদ্বাস্তু হয়, কারণ কুয়েতিস তারা তো ইরানেও আছে, ইরানি সে তো কুয়েতেও আছে, তা তো উদ্বাস্তু হয়ে যায়। এবং ছোট ছোট রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা নিয়ে সিআইএ মুভ করে, অ্যান্ড দ্যাট ইজ দি পলিসি অফ দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা আমরা সবসময় বুঝতে পারি না, বুঝি না বা বোঝার চেষ্টা করি না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই উদ্বাস্তু আন্দোলনের বর্তমান পরিসরটাকে বৃদ্ধি করার জন্য আপনারা যে চেষ্টা করছেন, তার জন্য আপনাদের অভিনন্দন জানাই। মঞ্চে যারা বসে আছেন প্রবীণদের সম্বর্ধনা দিয়েছেন, এখানে তারা চেষ্টা করছেন, সকলেই আমি আপনাদের এই 75তম বর্ষে যে 1 বছর ধরে এটা করে এটা প্রতিপালন করবেন, আপনাদের সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আপনাদের সচেতনভাবে কাজ করতে হবে। এবং নাগরিকত্ব বিল নিয়ে যেসব কথাবার্তা হয়, এই নাগরিকত্ব বিলে প্রমাণ দেওয়া, কিসের প্রমাণ? এখানে আপনারা বলছেন আপনারা নিজেরা একাই শুধু এটা সমস্যার মধ্যে পড়ে আছেন, মানে পশ্চিমবঙ্গে। আমি কিন্তু উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় গিয়েছিলাম, উদ্বাস্তু এলাকায়। উত্তরাখণ্ডের উদ্বাস্তু তাদেরও কিন্তু এটা সমস্যা, বিশাল সমস্যা। বলে আমাদের যদি নাগরিকত্বের প্রশ্ন বলে আমরা কি করব, কিছুই তো নেই আমাদের কাছে। এটা এসব কেউ রাখে নাকি? মানে রেখে দিতে হবে পুঁজি করে, মনে করে না। অনেকে তো ডিগ্রি ফিগ্রিও রাখে না, অনেকে রাখে। আমাকে যদি কেউ ডিগ্রি দিতে বলে আমি ডিগ্রি দিতে পারবো না, কোথায় কিভাবে দেবো, আমি তো রাখি নেই, এরকম।
তাই আমি আপনাদের বলবো যে এই এক বছর ধরে যে আপনারা এই ইউসিআরসির তার ৭৫ বছর প্রতিপালনের মধ্য দিয়ে মানুষকে ডেকে আনবেন, এখন যে নতুন কালচারটা তৈরি হয়েছে, এই কালচারের ফলশ্রুতিতে এখন এখানে যারা উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি বেশিরভাগটা তৃতীয় প্রজন্মের উদ্বাস্তু পরিবারের, এবং বেশ কিছু তৃতীয় পরিবারের উদ্বাস্তু আন্দোলনের, এবং অল্প কিছু আছেন মঞ্চেতেও আছেন যারা প্রথম প্রজন্ম এই লড়াই সংগ্রামের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। ফলে এই যে তৃতীয় প্রজন্মের যারা উদ্বাস্তু পরিবারের, তাদের কাছে কিন্তু আপনাদের পৌঁছটা একটু দুর্বল। সেটা যদি আপনারা একটু শক্তিশালী করার জন্য উদ্যোগী হন এই ধরনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, তাহলে পরেতে ইউসিআরসি তার ৭৫ বছরব্যাপী পালন করার সার্থকতা থাকবে। আপনাদের সংগঠনের যারা কর্মকর্তা সবাইকে অভিবাদন জানাই। আপনাদের সংগঠনের পক্ষ থেকে এখানে বয়স্ক যাদেরকে আপনারা সম্বর্ধনা দিলেন সেই প্রতিনিধিদেরও অভিনন্দন জানাই, আপনাদের সংগঠনকে অভিনন্দন জানাই। আপনাদের ৭৫ বছরের কর্মসূচি সাফল্য অর্জন করুন প্রত্যাশা করি। ধন্যবাদ। আমি একটু বেশি বলে ফেললাম মনে হচ্ছে, শেষ দিকে বেশি বলে ফেললাম, তার জন্য ক্ষমা প্রার্থী। আমার বক্তব্য এখানেই শেষ। ভালো লাগে। মঞ্চে বিমানদা বিশেষ করে উপস্থিত আছেন, বাকি যারা ওপর হোক নিচে হোক আছেন, আমি সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। এমনি যে আমরা ভেবে রেখেছিলাম যে আরেকটু আলোচনা চলবে, বিমানদা বলার পরে বাকিরা বললে আমি পরের দিকে বলবো, কিন্তু আপনারা সবাই বোধহয় বুঝেছেন যারা খুবই ভয়াবহ, দুর্ভাগ্যজনক, দুঃখজনক ঘটনা আমাদের রাজ্যে। বুদ্ধদার প্রয়াণ সে তো একরকমের, আর এই যে আরজিকর কলেজের ছাত্রী বলবো না, ডাক্তার বলবো, ডাক্তার বোধ পোস্ট গ্রাজুয়েটের ছাত্রী চেস্ট মেডিসিনে, যেভাবে তাকে খুন হতে হলো, এটা না বুঝবার কোনো কারণ নেই যে এটার ভয়াবহতাটা অনেক বেশি, এবং এটা নির্ভয়া কাণ্ডের চাইতে কম গুরুত্বপূর্ণ ভাবলে ভুল হবে। সে ডাক্তারের ছাত্রী ছিল, কিন্তু কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে, এবং এটা কামদুনির স্মৃতিকেও মনে করিয়ে দিচ্ছে যেটা তার চাইতে কম না। এগুলো ভয়াবহতা কোনো পরিমাপ হয় না, ভয়াবহ। স্বাভাবিক কারণেই যেটা সবাই মিলে আলোচনা করে আমরা ঠিক করলাম যে যত দ্রুত সম্ভব আমারও উচিত পানিঘাটেতে মেয়েটির বাড়িতে যাওয়া। ফলে আমি চারণের সঙ্গে কথা হচ্ছিল, 15-20-25 মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব, না গেলে ঠিক হবে। নিশ্চয়ই আপনারা সবাই সহমতি হবেন। স্বাভাবিক কারণেই আমিও অনেক বেশি কথার মধ্যে যাব না, 2টি কথা বলবো, 4টি কথা বলবো, বাকিটা অন্যরা বলবেন, এবং আপনার সে অনুযায়ী 75 বছর একটা সংগঠনের কাছে তার নিজেকে অ্যাসেস করা, ইন্ট্রোস্পেক্ট করা, আমরা কি করলাম, কতটা করলাম, আর আমরা আরো কি করব। আমি সেই বিবেচনাতে কয়েকটা কথাই কেবলমাত্র বলব। এমনি ওয়েবসাইট বা ইত্যাদি ইত্যাদি হয়েছে। সীমান্ত পেরিয়ে সংগ্রাম বইটা আমরা আরেকবার করব। আমি জানি না, নিশ্চয়ই আপনি ইতিমধ্যে খবর পেয়েছেন বা জেনেছেন, জেলা ভিত্তিতে উদ্বাস্তু আন্দোলনের রুট সেই সহ একটা ইতিহাস আমাদের নিজেদের প্রত্যেকটি জেলায় করতে হবে। 3, 4 আমাদের কলোনিগুলোতে, কলোনির সবচাইতে বড় যে ক্রেডিবিলিটি আজকের দিনে হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে, আমাদের সেটা খেয়ালের মধ্যে রাখা দরকার। 25টা পরিবার একসাথে এসেছে মানে 25টা থ্যাতাবেলার ঘর বানিয়েছে না, 27টা বানিয়েছে। 25টা পরিবার থাকবে,
26 নম্বরটা হচ্ছে কমন, আড্ডার জায়গা বলি, কমিউনিটি বলি, ক্লাব বলি, সবার একসাথে মেলামেশা বলি, ঐক্যবদ্ধ মনোভাব। আমরা প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল না, ফলে 25টা ঘরের সঙ্গে 26 নম্বর আমাদের সবার কমন। 27 নম্বর একটা যেভাবেই হোক, যদি ব্ল্যাকবোর্ড জোগাড় করতে না পারে অন্য কোনোভাবে হলেও একটা পাঠশালা করেছে। এই 25 জনের মধ্যেই কেউ না কেউ পড়িয়েছে বাকি বাড়ির বাচ্চাদের, আমাদের পরের প্রজন্মটাকে গড়তে হয়। ফলে কার্যত উদ্বাস্তু জীবন বাস্তব কারণেই ঠেলা খেতে খেতে চলেছে, বাঁচবো মরবো বুঝতে না বুঝতে চলেছে, কোনো রকমের টিকে গেছে, প্রতিমধ্যে অনেকে হারিয়ে গেছে। ফলে তার একটা সবচাইতে বড় অন্যান্যগুলোর সঙ্গে যেটা ছিল যে যেভাবেই হোক আমরা পরস্পরকে বেঁধে রাখবো এবং বেঁধে রেখে আমরা টিকে থাকবো। সেই টিকে থাকার অবস্থানের লড়াই যখন চলছে, তখন মানুষের সেই প্রত্যেক দিনের লড়াইয়ের সবচাইতে বড় সঙ্গী হয়েছে তাদের ঐক্যবদ্ধ মনোভাব। ভবিষ্যৎকে খুঁজে পাওয়ার মতন করে একটা শিক্ষা পরের প্রজন্মটা বয়ে না চলে যায় তার মতো মনোভাব। এবং এরকমটা নয় যে সবাই লাল ঝান্ডাকে সঙ্গে ধরেই কাজ শুরু করেছিল, নানান রকমের মনোভাব থেকে যে যার মতন, তাদের নানান দল, নানান মত, নানান ভাবনা, এইসব মিলিয়ে তারা চলেছে। কিন্তু এই চলতে চলতেই তার নেতৃত্ব ক্রমশ বুঝেছে যে মানুষের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ সমাজ গড়ে তোলার মতো একটা স্বপ্ন বাদ দিয়ে লড়াইতে বেশিদূর এগোনো যায় না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেষমেশ ইউসিআরসি গঠিত হয়েছে। তার আগে নানান লড়াই হয়েছে এবং সেই ইউসিআরসি 50 সালে যখন গঠিত হয়, সত্যপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং অম্বিকা চক্রবর্তী আপনারা সবাই নামে আরো ভালো করে জানেন, চট্টগ্রাম যুব বিদ্রোহ। পরবর্তীকালে তিনি আমাদের রাজ্যে তৎকালীন সময় কমিউনিস্ট পার্টির এমএলএ হয়েছিলেন, বিধানসভার মধ্যেও কাজ করেছেন, বাইরে কাজ করেছেন, ভেতরে কাজ করেছেন। এই সব মিলিয়ে একটা চলতে আমাদের অর্গানাইজেশন গুলো গড়ে উঠেছে ইউসিআরসি। এবং সেই কারণে ইউসিআরসি আর 10টা সংগঠনের চাইতে বাড়তি পরিচয়টা হচ্ছে একটা লড়াইয়ের জায়গা, একটা বাঁচার সংগঠন, একটা ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়ার মতো সংগঠন, বাঁচবার মতো সংগঠন, ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎকে ছিনিয়ে নেওয়ার মতো সংগঠন। সেই স্পিরিটে আমরা চলতে কোথায় আটকে যাচ্ছি, কতটা পারছি, এটা আমাদের খুঁজতে হবে। সেই কারণে পুরনো রুট আমাদের দরকার, জেলা ধরেই আমরা করতে হবে। তেমন কলোনি ভিত্তিক অর্গানাইজেশনকেই বা আমরা কি করে গড়ে তুলতে পারবো, ওয়েবসাইট থাকলো, বই থাকলো, কিন্তু আসলে মানুষের নিত্যদিনের লড়াই, তখনকার লড়াইটা ছিল টিকে থাকা। টিকে থাকার জন্য রেলের পাড়ে গিয়ে হাজির হয়েছে, জঙ্গলের মধ্যে গিয়ে হাজির হয়েছে, কারখানা শেডের মধ্যে গিয়ে ঢুকে পড়েছে। বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। আজকের দিনে বাঁচা মানে শুধু যেভাবেই হোক বাঁচা না, আজকের দিনে বাঁচা মানে আমাদের নিজেদের, আমাদের পরের প্রজন্ম এবং আমাদের চারপাশ তাকে গড়ে তুলতে হবে। মানুষের জীবন জীবিকার লড়াই, সেটাকে বাদ দিয়ে আজকের দিনের উদ্বাস্তু আন্দোলন শুধুমাত্র পুরনো চর্চা করে চলবে না। এবং সেটা করতে গেলে আমাদের শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, নানান সংগঠন, আজকের এই অনুষ্ঠানেও দেখবেন অনেক সংগঠনকে ডাকা হয়েছে, অনেকে এসছেন, সবাই এসে পৌঁছতে পারেননি। এই নানান সংগঠন, নানান রকমের মনোভাবে সব মিলিয়ে মোদ্দা কথা লড়বার জন্য, বাঁচবার জন্য, আমাদের ভবিষ্যতের কারণেই জীবন জীবিকার লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই স্পিরিট থেকে আমরা কি করে চলতে পারবো? আমাদের সবচেয়ে বড় শক্তিটা কি? 50 সাল থেকে তৈরি হয়ে যে সংগঠন, আমাদের বিরুদ্ধে প্রচার করা হয় যে তাহলে এটা উদ্বাস্তু আন্দোলন সিপিআইএম অথবা বামপন্থীরা অথবা বামফ্রন্টই, সেভাবে যদি আমি বলি, আলাদা করে পার্টির নাম বলার অর্থ হয় না, তারা রাজনৈতিক উদ্দেশ্যে ইউসিআরসিকে ব্যবহার করেছে, যেন তাদের রাজনীতি করার জন্য উদ্বাস্তু হচ্ছে একটা স্টেপ। ভুল। বরং এইভাবে আমাদের দেখা উচিত যে উদ্বাস্তু জীবনের সমস্যাকে মানুষের সমস্যা বলে মনে করে, এবং উদ্বাস্তুরা ভারতীয় বংশোদ্ভূত, দেশ ভাগ হয়েছে ওই লোকটির দোষে নয়, ওই মানুষটির দোষে নয় যাকে আজকে গঞ্জনা শিকার হতে হচ্ছে।
রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে দেশভাগ হয়েছে। ফলে রাজনৈতিক কারণে দেশভাগের ভার মানুষের ঘাড়ে ফেলে দেওয়া যাবে না। তাহলে মানুষের জীবন যন্ত্রণার অংশীদার হয়েছে, এবং মানুষের জীবন যন্ত্রণার এই অংশীদার তাকে নিয়ে এগিয়ে চলার লড়াই আরো অনেকে মিলে করলেও মানুষ চিনে নিয়েছে সবচাইতে বিশ্বস্ত হিসেবে লাল ঝান্ডাকে, এবং লাল ঝান্ডা তাই ইজ এ ন্যাচারাল কনক্লুশন অফ রিফিউজি মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল or in country, whatever it may be. আমরা পেরেছি, ওয়েস্ট বেঙ্গলে পেরেছি, সব জায়গাতে তো সমানভাবে পারিনি। ফলে এটা একটা রাজনৈতিক মনোভাব থেকে উদ্বাস্তুদের ব্যবহার করা, নাকি উদ্বাস্তুদের জীবনটাকে, যন্ত্রণাটাকে নিজের জীবন যন্ত্রণার সঙ্গে মিলিয়ে নিয়ে লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি বলে সাধারণভাবেই, স্বাভাবিকভাবেই মানুষ আঁকড়ে ধরেছে বামপন্থার মনোভাবকে। তাহলে সেই মনোভাবটাকে আমরা কি করে বহমান রাখতে পারব? দ্বিতীয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সংগঠন, সেটা করতে গিয়ে শুধু বাংলা না, 75 বছরে আমাদের বোধহয় এটা ভাবার সুযোগ আছে যে আমাদের বাংলার বাইরেও বহু মানুষ আছেন যারা চেতনায়, মনোভাবে রবীন্দ্রনাথ, নজরুল, যারা ভাষায় বাংলা, যারা জাতিসত্তায় বাঙালি, যাদের খাদ্যের অভ্যাস একরকম, একই, তারা চারদিকে ছড়িয়ে গেছে। এবং আপনি স্বাধীনতার সময় তৎকালীন কমিউনিস্ট পার্টির বক্তব্য দেখুন, কম আলোচনা হয়, চর্চা কম হয়। ভারতবর্ষের স্বাধীনতার আগে যখন দেশ ভাগ নিয়ে নানান রকমের আলাপ আলোচনা হচ্ছে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন এটা বোঝা গেল যে এখন স্বাধীনতার কোনো বিকল্প নেই, ব্রিটিশ বুঝে গেছে, তখন কনসিস্টেন্টলি, বিশেষ করে তখন থেকে কনসিস্টেন্টলি দেশ ভাগ করা যাবে না, বাংলা ভাগ করা যাবে না, নানান মত নানান রকমের ছিল। কেউ ভাগের পক্ষে, কেউ ভাগের বিরুদ্ধে, কেউ দেশ ভাগের পক্ষে, বাংলা ভাগের পক্ষে না, কেউ দেশ ভাগের পক্ষে না হলেও বাংলা ভাগের পক্ষে। শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে নানান রকমের শেডের মধ্যে পাবেন। যদি দেশ ভাগও না হয় তাহলে আমাদের বাংলাকে ভাগ করতে হবে, সর্বনাশ হয়েছে, নিয়ে কোনো সন্দেহ নেই। কনসিস্টেন্টলি তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টি নির্দিষ্টভাবে কথাটা বলে গেছে যে বাংলাকে ভাগ করা মানে বাঙালির জাতিসত্তাকে ভাগ করা, বাঙালির ভাষা, বাঙালির সংস্কৃতিকে ভাগ করা, বাংলার অর্থনীতিকে বিপর্যস্ত করা। বাঙালির অস্তিত্ব কি রক্ষা পাবে? এই ছিল কোয়েশ্চেন। একদম এইভাবেই তখনকার 15ই আগস্ট মানে 16ই আগস্টের স্বাধীনতা পত্রিকা আপনি যদি দেখেন, অথবা আগে পরে বঙ্গভঙ্গ পাকিস্তান যদি দেখেন, কমিউনিস্ট পার্টি আহ্বান আপনি যদি সেই ছোট পুস্তিকা দেখেন, এই সমস্তগুলো দেখলে আপনি এটা স্পষ্ট হয়ে যাবেন যে এই কথাটা তারা বারবার বলছে যে তাহলে একটা বাঙালি আছে মহা বিপদেদের নিয়ে। যাই হোক, বলো, পরে করতে 15 পরে, ধরো 24 ঘন্টা, ঠিক আছে, পরে করতে হবে গালগুলি। ফলে হ্যাঁ, মানে একদম স্পষ্টভাবে এই কথাটা বলছে যে জাতি হিসেবে বাঙালি জাতি গর্বের, শক্তির। আজকের কথা নাকি, এটা মোগল আমলে সুবে বাংলা ছিল গোটা পৃথিবীর উৎপাদনের 1/12, 12 ভাগের 1 ভাগ আমরা, বা 12% আমরা সুবে বাংলা। যদি সে বাংলার চেয়ারটা এখনকার বাংলার চেয়ে দেব, লর্ড ক্লাইভেরা বলে মুর্শিদাবাদ ক্যান বি ক্রিয়েটেড উইথ ব্রিটেন, মানে লন্ডন, অর্থনীতি, তার সম্পদ ইত্যাদি ইত্যাদি। জওহরলাল নেহরু বলছেন, স্বাধীনতা আগে, পরে না, আগে পরে কথা একটু ফারাক হয়েছে হয়তো, বুঝতে পারছেন সবাই। তো নির্দিষ্টভাবে বলছেন যে যারা বেশি দিন ধরে ব্রিটিশ শাসনে ছিল তারা বেশি লুণ্ঠিত হয়েছে, এবং বিশেষ করে বাংলা, প্লান্ডার ফ্রম বেঙ্গল, বেঙ্গলকে লুট করা, পৃথিবীতে তার মতো তুলনা পাওয়া কঠিন। এই পৃথিবীতে তার মতো তুলনা পাওয়া কঠিনটা জওহরলাল না, ওটাই বললাম, পৃথিবীতে তার মতো তুলনা পাওয়াটা কঠিন। দুটো জিনিসের তুলনা আপনি পাবেন না, যেভাবে বাংলার কে লুট করা হয়েছে পৃথিবীতে আপনি তার তুলনা পাবেন না, যেভাবে বিশেষ করে পশ্চিমবাংলাকে
উদ্বাস্তু স্রোত ধারণ করতে হয়েছে পৃথিবীতে আপনি তার তুলনা পাবেন না। আমাদের পশ্চিমবাংলায় মোট জনসংখ্যার 25% যারা বাঙালি, ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু ওই বিবেচনায় উদ্বাস্তু, তার কম কিছু। যাই হোক, তখন নির্দিষ্টভাবে বললেন যে তাহলে এই যেটা দাঁড়াচ্ছে সেটা বাঙালি মানে বাংলা ভাষী মানুষ তারা এমনিতেই 10 জায়গাতে ছড়িয়ে আছে, তাকে আরো ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং যদি সেটা হয় তাহলে আসলে বাঙালি জাতির সর্বনাশ হবে। এগুলো অনেক লেখাপত্রে আছে, আপনারা নিশ্চয়ই সেগুলো সব থাকেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার বাইরে বাঙালি তার ভাষা রক্ষা করতে পারছে, তার সংস্কৃতি রক্ষা করতে পারছে। ঠিক আজ হয়তো 75 বছর পরে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। আজকে আলোচনা করাটা আজ থেকে আরো 50 বছর আগে আলোচনা করতে পারলে যে সুবিধা হতো সে রাজি করলে হয়তো হয় না। মানে আমি তো আন্দামানে গিয়ে দেখি এখন তো বাঙালি এলাকাতেও কার্যত বাংলা ভাষার চাইতে হিন্দি ভাষাটা কম চলছে তা না। মানে এমনকি উত্তরাংশ আন্দামানের ডিগলিপুর ইত্যাদি ইত্যাদি সেখানেও কথায় কথায় হিন্দি। মানে ওখানে কোনো মিটিংয়ে বাংলা বললে খুব মুশকিল হয়, হিন্দি বললে সবাই বোঝে। আমি আবার হিন্দি বুঝি না, একটু ইংরেজি হিন্দি ভাঙা ভাঙা করে চলতে হয়। একই রকম আপনি বিভিন্ন জায়গাতে পেয়ে যাচ্ছেন। তাহলে ভাষা সংস্কৃতি একটা জাতিসত্তাকে ধারণ করে রাখে, ইত্যাদি ইত্যাদি। ফলে নানানবিধ কারণে আমাদের সর্বভারতীয় ভাবনার প্রেক্ষিতটাকে এখন পরিকল্পনার মধ্যে নিয়ে আসাটা উচিত। মধুদা আছেন, জীবনদা আছেন, রেখাদি আছে, সুমিত আছে, সবাই মিলিয়ে আমাদের সেই ভাবনাটা আপনারা আছেন ভাবতে হবে। 50 সালে তৈরি হওয়ার পর অন্তত 3টে গুরুত্বপূর্ণ শিক্ষা উদ্বাস্তু আন্দোলন বাংলাকে দিয়েছে। এক, তখন যুক্ত ফ্রন্ট এই কনসেপ্টটা গোটা, এই যে পরবর্তীকালে যুক্ত ফ্রন্ট, বাম ফ্রন্ট ইত্যাদি সব নানান মিলিয়ে প্রথম যুক্ত ফ্রন্ট যদি বলা হয় তাহলে ইউসিআরসির আন্দোলন। সবাই মিলিয়ে একসাথে চলতে হবে বাঁচবার জন্য। লড়াই তো মানুষ জীবন থেকে শিক্ষা নিয়েই করে, হঠাৎ করে আকাশ থেকে তো করে না। ফলে ঐক্যবদ্ধ আন্দোলনের সুর বেঁধে দেওয়ার ক্ষেত্রে উদ্বাস্তু আন্দোলনের বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। 1, 2, সরকার যে সিদ্ধান্তই নিক না কেন সরকারের সিদ্ধান্ত উল্টে দেওয়া যায়। বাংলায় স্বাধীনতার পর প্রথম এই শিক্ষাটা মানুষের কাছে পৌঁছে দিতে পারলো উদ্বাস্তু আন্দোলন। উচ্ছেদ করবার জন্য বেআইনি দখলদারি, অতএব উচ্ছেদ করবে এই আইন যখন নিয়ে আসলো বিধানসভা গভর্নমেন্ট, তার বিরুদ্ধে জ্যোতিবাবু সহ ভেতরে বামপন্থীরা দারুণ লড়াই করল। ভেতরের লড়াই আর বাইরের লড়াই, এই 2 লড়াইয়ের পর কার্যত সরকারকে তার আনা আইন, তৈরি করা আইন বাস্তবে প্রত্যাহার করতে হলো। বাস্তবে প্রত্যাহার করতে হলো। দখলদার তার রাইট এস্টাবলিশড হল। 3, হ্যাঁ না না 3, মানে ওগুলো তো ঠিক আছে, পাট্টাদার সিস্টেম পুরনো। আমি আর বলতে চাইছি 3, নিঃশর্ত দলিল। ভারতবর্ষে কোনোদিন নিঃশর্ত দলিল ছিল না। সরকার দলিল দেবে কোনো না কোনো শর্তে, 33 বছরের লিজ, 99 বছরের লিজ, অমুক কারণে লিজ, অমুক কারণে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি। নিঃশর্ত দলিল। বামফ্রন্ট জ্যোতি বোস মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত করছেন, দিল্লিকে জানাচ্ছেন, দিল্লি বলছেন না আমরা করবো না। 82 সাল থেকে লড়াই চলছে। 82 সাল থেকে লড়াই চলছে। জ্যোতিবাবু সরকার মানে বামফ্রন্ট সরকার নিঃশর্ত দলিল দেওয়ার সিদ্ধান্ত করছে, কিন্তু এটা কেন্দ্রের পারমিশন লাগবে। কেন্দ্র পারমিশন দিচ্ছে না। 85 সাল পর্যন্ত রিজেক্ট করলো। সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি 86 সালে বরানগরের নেতাজি কলোনিতে নিঃশর্ত দলিল দিয়ে দিল, এবার তোমরা যা পারো করো, আমি দিয়ে দিলাম। এই হলো নিঃশর্ত দলিল। পরে কেন্দ্রীয় সরকারকে মানতে হয়েছে। আমি কি খুব ভুল কথা বলছি? তাহলে তো 3টে জিনিস গোটা পশ্চিমবাংলায় লড়াইয়ে নতুন অভিমুখ সেট করতে পেরেছে উদ্বাস্তু আন্দোলন।
তাহলে আমরা কি ধুয়ে জল খাবো? না। অথবা আমরা দারুণ না, আয়নায় আমাদের দেখতে হবে আমরা আমাদের পরের প্রজন্মকে সঙ্গে রেখে আজকের দিনে তার চাহিদা। আজ থেকে 20 বছর আগে ওয়েবসাইট কেউ ভাবতো নাকি? আজ ওয়েবসাইট ভাবতে হচ্ছে। এবারে ঠিক যে এখন এই মুহূর্তে গোটা দেশে, বিশেষ করে বাংলায় আমি দেখছি, বেশি দেশ এতটা এখনই বলতে পারবো না, দেশভাগ নিয়ে চর্চা হচ্ছে নতুন করে। আমরা অনেকদিন ধরে বলছি সেটা ঠিক, দেশভাগ, উদ্বাস্তু কলোনি, উদ্বাস্তু জীবন, এসব নিয়ে এখন আলাপ আলোচনা চলছে, চর্চা চলছে, লেখালেখি চলছে। ফলে এই যে ট্রেজার, এই যে নলেজ, এই যে ইনফরমেশন, এই যদি আমরা এক জায়গায় রাখতে না পারি তাহলে ভবিষ্যতে এগুলো হারিয়ে যাবে। স্বাভাবিক কারণেই এখনকার সময়ের জন্য যুগোপযোগী আন্দোলনের পরিকল্পনার কোনো বিকল্প আমাদের কাছে নেই। আমার শেষ কথা, একটু বেশি বলতে গেলে আমার দেরি হয়ে যাবে, বাকিরা বলবেন। আমি শুধু বলবো যে ভারতবর্ষ উদ্বিগ্ন, পাশের আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষ যত উদ্বিগ্ন তার চাইতে ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ আমরা অনেক বেশি উদ্বিগ্ন। ওখানে কি, কেন ইত্যাদি ইত্যাদি বিশ্লেষণের জায়গাটা না, কিন্তু এটা ঠিক যে মানুষ ওখানে মনে করেছে যা চলছে এটাকে আর সহ্য করা যায় না, এবং একটা ম্যাস আপসার্জ হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হয়েছে যেমন তার পিছনে কারণ নিশ্চয়ই ছিল, অস্বীকার করে কোনো লাভ নেই। কিন্তু এটা নিয়েও কোনো সন্দেহ নেই, যেমন দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম নাকি হয়ে গেল 2011 সালে পশ্চিমবাংলায়। আমি কখনো আমার কথার মধ্যে ইকুয়েট করবো না। 2000 পশ্চিমবাংলা দারুণ হয়ে গেল 11, দ্বিতীয় সংগ্রাম, দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশের এখন নাকি সবাই দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। এটা প্রথম স্বাধীনতা 71 সাল, এটা নাকি দ্বিতীয় স্বাধীনতা। তার এফেক্টটা কি এটা বুঝতে আরো 10 বছর সময় লাগবে। বুদ্ধবাবু বলেছিলেন যে ভালো, লোকে মনে করলো যখন বেশ হলো আমি চললাম বা আমাদের চলে যেতে হলো, কিন্তু 10 বছর পরে লোকে বুঝতে পারবে যে কি সর্বনাশ পশ্চিমবাংলার হয়ে গেল। আজকে আমরা হারে হারে টের পাচ্ছি। ওখানে কি কতটা হারে হারে টের পাবে, কদিন পরে হয়ে যাবে, আমি জানি, কোনো কমেন্ট করছি না। কিন্তু বিদেশ, আমেরিকা সহ নানান, তারা অপেক্ষায় আছে। যারা চলছিল তাদের নানান রকম ভুল নিশ্চয়ই আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার পরিবর্তে যেটা হচ্ছে সেটা যদি আবার বেঠিক হয়ে যায়, আর একটি সর্বনাশ হয়ে যাবে, তাহলে মৌলবাদীদের খপ্পরে না পড়ে যায় শেষমেশ। পড়ে যাবে এই কথাটা আমরা কেউ বলতে পারছি না। আমরা আশা করব বাংলাদেশের সচেতন মানুষ এবং নাগরিক তারা নিশ্চয়ই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে যেমন তারা দায় নিয়েছেন, তেমন করেই মৌলবাদী সাম্প্রদায়িক পিছিয়ে নিয়ে যাওয়ার যে সর্বনাশা মনোভাব ওদেশের মধ্যেও কোথাও কোথাও কাজ করছে, তার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবেন। উই মাস্ট হোপ ফর দ্যাট। আমরা সেটুকুই আশা করব এবং তার জন্য আমরা অপেক্ষায় থাকবো। এটা আমাদের খেয়ালের মধ্যে রাখা উচিত। ইদানিংকালে গত 2-3 দিন ধরে উদ্বিগ্ন সবাই, আকাশের দিকে গুলি ছুটছে লোক সরিয়ে দেওয়ার জন্য, আর ওরা নদী ঝাঁপিয়ে চলে আসবে শীতলকুচিতে। তো হঠাৎ নদী ঝাঁপিয়ে চলে আসবে মানেটা কি? সেটা ওর জীবনের তাগিদ। কেন তারা এটা মনে করছে এটা ওখানকার সাবজেক্ট, আমাদের সাবজেক্ট নয়? বাংলাদেশকে তা ঠিক করতে হবে, এটা আমরা ঠিক করতে পারবো না। কিন্তু চলে আসছে, এই তাগিদটা যখন আছে তখন সেটা এখানেও মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করছে। কি করে হবে এতটা পসিবল? কি আবার কি করে হবে? আমার মামা তো ভাই দোকান দাঁড়িয়ে আছে রে ভাই, আমি তার পিস্তুত, আমি না বলবো কি করে? এই মিক্সড মনোভাবের মধ্যে আমাদের মতটা যেন ঠিক থাকে, তাহলে বেঠিক হয়ে যাবে। আমাদের মতটা কি হবে? ভারতীয় বংশোদ্ভূত মানুষ, তাকে রক্ষার দায়িত্ব ভারতীয় মানুষের আছে। ভারতীয় বংশোদ্ভূত, আমি আবার বলছি, ভারতীয় বংশোদ্ভূত মানুষ, তাকে রক্ষার দায়িত্ব ভারতীয় মানুষের আছে, আমাদের সবার আছে, আমাদেরও আছে। উই ক্যানট ডিনাই দ্যাট। রাজনীতির কারণে ভাগ করেছে, তার জন্য মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না। যেমন নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছো, তারপর কদিন পরে দেখা গেল ওরা নাগরিক নয়, তখন আকাশে ঝুলবে? মানুষ জন্মেছে মানে সে শ্বাস নিচ্ছে, কেউ ঠেকাতে পারবে না।
রোদের তাপ নেবে, কেউ ঠেকাতে পারবে না। মানুষ জন্মেছে মানে, বড় হচ্ছে মানে সে নাগরিক, হয় এখানকার নাগরিক নাহলে ওখানকার নাগরিক। কোথাকার নাগরিক না ঠিক করে এখানকার নাগরিক নয় এটা বলে দেওয়া যায় না। তাহলে মানুষকে মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখতে হয়। দিল্লির সরকার মানুষকে মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখার মনোভাবে চলছে, না বুঝবার কোনো কারণ নেই। আমরা তার স্ট্রংলি বিরোধিতা করছি, কিন্তু সেই মানুষটারও নিজের জীবন জীবিকা তাকে রক্ষা করাটা এটা পৃথিবীর সন্তান। আফ্রিকায়, ইথিওপিয়ায় দুর্ভিক্ষের পর আমরা স্লোগান দিয়েছিলাম, আমাদের সাংস্কৃতিক কর্মীরা হই হই করে নেমে পড়েছিলেন, আমরা পৃথিবীর সন্তান। প্রত্যেকটি জায়গায় মানুষের বিপদে আমাদের প্রাণ কাঁদে, কাঁদবার কথা। আবার দেশের আইন আছে, সেই আইন অনুযায়ী চলবার কথা। ভারতীয় বংশোদ্ভূত রক্ষা করতে হবে, কিন্তু আমার দরজা খোলা আছে, খটখট করলে নিয়ে নেব, এইটা বলার রাইট মমতা ব্যানার্জির নেই। আমি সেদিনই বলেছিলাম, উনি সেদিন ভুল বলেছিলেন। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী উদ্বাস্তু, ভারত রাষ্ট্রসংঘের উদ্বাস্তু সনদের সিগনেটারি নয়। দুর্ভাগ্য, এটা হওয়া উচিত ছিল, দুর্ভাগ্য। ফলে যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন ভুল বলেছিলেন। আর ওইভাবে একটা ওপেন আহ্বান দেওয়া যায় না যে আমার দরজা খোলা আছে, ভাই খটখট করতে করতে চলে এসো। ওটা প্রভোকেশন হয়ে যায়, ওটা রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের বাংলাটা আলাদা রাষ্ট্র নয়, ভারত রাষ্ট্র, দায়িত্বটা তার। কিন্তু আমাদের এই বিনম্র মনোভাব থাকবেই যে ভারতীয় বংশোদ্ভূত মানুষ যাতে বিপদে না পড়ে এটা ঠেকাবার দায়িত্ব আমাদের। সেই মনোভাব থেকে আমরা সম্প্রীতি, শান্তি এবং অর্থনীতি, জীবন জীবিকা, তার লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাবেই থাকবো। এই নির্দিষ্ট কয়েকটা কথা আপনাদের সামনে বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী 75 বছর, মানে আগামী একটা বছর ধরে আমাদের কাজ, তার জন্য সবাই নিজেরা দায়িত্ব নেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ সুজন দাকে। এখন বলবেন গৌতম রায়। মাননীয় সঞ্চালক, ইউসিআরসির ৭৫তম উদযাপন দিবসে উপস্থিত আছেন শ্রদ্ধেয় নেতা বিমান বসু এবং আপনারা সকলে। আমরা গর্বিত এই কারণে যে ইউসিআরসির ৭৫তম দিবসে, উদযাপন দিবসে আপনারা একটা ওয়েবসাইট উদ্বোধন করলেন। এই ওয়েবসাইটে থাকবে আপনাদের অতীত দিনের আন্দোলন, ইতিহাস, আপনাদের লড়াই, আপনাদের সংগ্রাম, আপনাদের টিকে থাকার প্রমাণ এবং দলিল। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি একটা উদ্বাস্তু পরিবারের যন্ত্রণা, উদ্বাস্তু পরিবারের ব্যথা, উদ্বাস্তু পরিবারের আকাঙ্ক্ষা, চাহিদা এবং অনাগত ভবিষ্যৎকে সূচিত না করতে পারার যে কষ্ট, বেদনা, সেই বেদনা তাড়িত করেছে। আপনারা নিশ্চয়ই ঋত্বিক ঘটকের কমল গান্ধার দেখেছেন, মেঘে ডাকা তারা দেখেছেন। এছাড়াও সেই সময় আমাদের বাংলার চলচ্চিত্রে, বাংলার কবিতায়, বাংলার গানে, বাংলার প্রবন্ধে সমরেশ বোস থেকে শুরু করে, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে, হেমাঙ্গ বিশ্বাস থেকে শুরু করে, সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, তাদের যে যন্ত্রণা, এবং সেই যন্ত্রণা আরো বেশি করে আমাদেরকে বুঝতে সাহায্য করেছে, বোঝাতে সাহায্য করেছে এবং উপলব্ধি করতে বাধ্য করেছে যে দেশ ছাড়া কষ্ট এবং দেশ ছাড়ার পর কি কি ঘটতে পারে। উদ্বাস্তু আন্দোলন আসলে একটা জীবন বোধের আন্দোলন। মানবিকতা বোধ, মনুষ্যত্ব এবং নিজে টিকে থাকার সঙ্গে একটা আদর্শকে টিকিয়ে রাখার প্রবল উচ্ছ্বাস।
আমার জানা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন সত্যেন সেন, পথের পাঁচালীর করুণা ব্যানার্জিও সেই পরিবারের। সেই পরিবারের সঙ্গে আমার মায়ের সম্পর্কের কারণে আমি যুক্ত ছিলাম। আমি এটা বলতে চাইছি আপনাদেরকে, যক্ষা হয়েছে, টিবি হয়েছে, একটা ঘরে সবাই মিলে থাকা, আঁকড়ে থাকা, একত্রে থাকা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মানুষের একটা সদর্থক ভূমিকা ছিল শরণার্থীদের প্রতি, উদ্বাস্তুদের প্রতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু করুণা ছিল, কিছু কিছু জায়গায় অসহযোগিতা ছিল, সহানুভূতির অল্প বিস্তর ফারাক ছিল, এবং তাদের উপলব্ধিরও কিছু কিছু জায়গায় উপলব্ধি করার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। আমি দেখেছি এবং পরে আমি শুনেছি আমার উপলব্ধি দিয়ে, যে গড়িয়া, বাঘাযতীন থেকে, রামগড় থেকে শুরু করে আমাদের কসবার পুরো চত্বর জুড়ে যে কলোনি মুভমেন্ট, উদ্বাস্তু আন্দোলন, সেই উদ্বাস্তু আন্দোলন তখন যারা করেছিলেন তাদের লড়াইটা শুধু ওই বাংলাদেশ থেকে এসে এখানে টিকে থাকে এবং বংশ বিস্তার নয়। এই বাংলা গতি প্রকৃতি, সমস্ত ধরনের রাজনৈতিক, সামাজিক এবং মানবিক মূল্যবোধের গতি প্রকৃতি কি হবে, কি হওয়া উচিত, সেই বিষয়েও তারা অত্যন্ত সুচিন্তিত এবং সদর্থক ভূমিকা পালন করেছিলেন। থাকার সঙ্গে সঙ্গে পাঠশালা, সবাইকে পড়ানো, বিপদে, রক্তের প্রয়োজনে, হাসপাতালে ভর্তির প্রয়োজনে, সেই এলাকার যে কোনো অন্যায়, যে কোনো সমস্যা, যে কোনো ত্রুটি বিচ্যুতি, মানুষের ওপর বিভিন্ন ধরনের নিপীড়নের বিরুদ্ধে তাদের যে সমষ্টিগত প্রতিরোধ এবং প্রতিবাদ। এবং একটা কথা তো প্রচলিত আছেই, যে বাঙালরা ঘটিদের থেকে একটু সঙ্গবদ্ধ। কেন, কি কারণে? আমার বাবার সুবাদে আমি এদেশি, পশ্চিমবঙ্গবাসী। আমার দক্ষিণ 24 পরগনার খুব প্রত্যন্ত গ্রামে বাড়ি, কিন্তু মাতৃকুলের পরিবেশ এবং পরিচয় অনুযায়ী আমি একটু উপলব্ধি করেছি যে তাদের সঙ্গবদ্ধ হওয়া এবং একজোট হওয়া সময়ের চাহিদা ছিল। আমাদের যদি পশ্চিমবঙ্গবাসীকে ওইভাবে, যারা অরিজিন, পশ্চিমবঙ্গের অরিজিন, তাদেরকে অন্য জায়গায় যেতে হতো, তাহলে তাদের মধ্যেও সেই সঙ্গবদ্ধতা, সেই একজোট হওয়ার পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেটা আমার মনে হয়, যেটা আমার উপলব্ধির বিষয়, যেটা আপনাদেরকে বলতে চাইছি, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, যে ওই উদ্বাস্তু আন্দোলন, কলোনি আন্দোলন, উদ্বাস্তু মুভমেন্ট, কলোনি মুভমেন্ট ছিল লাল ঝান্ডার বামপন্থী আন্দোলনের পীঠস্থান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলন, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলন, পশ্চিমবঙ্গের শিক্ষার আন্দোলন, পশ্চিমবঙ্গের পরিবেশ তৈরি করার আন্দোলন, পশ্চিমবঙ্গে প্রতিবাদের আন্দোলন, প্রতিরোধের আন্দোলন, লাল ঝান্ডার আন্দোলনকে সম্পৃক্ত করেছে উদ্বাস্তু এবং কলোনি আন্দোলন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই সময়কার কলোনি মুভমেন্ট, উদ্বাস্তু মুভমেন্ট, পশ্চিমবঙ্গে যারা বামপন্থী আন্দোলন করছেন, যারা লাল ঝান্ডা আন্দোলন করছিলেন, তাদেরকে অনেক বেশি সাহায্য সহযোগিতা করার সঙ্গে সঙ্গে দিশা, পথ এবং সাহস জুগিয়েছে। এটাও আমি আপনাদের এই 75 বছরের বর্ষপূর্তি উদযাপনের দিনে বলতে চাই। কিন্তু কষ্টের কথা, দুঃখের কথা, যে এই পরিবেশ, এই পরিস্থিতিতে সেই কলোনিগুলো আমরা দেখছি যে সেই কলোনিতে ধর্মের নামে সেই পরিবেশকে, সেই পরিস্থিতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন্দ্রে যে সরকার আছেন তারা তো চান যে ধর্মের নামে গোটা ভারতবর্ষকে গুলিয়ে দিতে, ধর্মীয় বিভাজন, সম্প্রীতির
যে ঐক্য সম্প্রীতির যে বাতাবরণকে বারে বারে নষ্ট করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় সরকারের এই ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই ধর্মীয় বিভাজনের পক্ষান্তরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিচ্ছেন, এটাও বলতে আমার একটু দ্বিধা নেই। তাই এই কলোনিগুলো, এই কলোনির পরিবেশ পরিস্থিতিগুলো দিনে দিনে পাল্টাচ্ছে এবং দিনে দিনে সেখানে আমরা দেখছি আরএসএস এর যারা প্রচারক, বিজেপির যারা ঝান্ডা নিয়ে ঘোরাফেরা করেন, তাদের প্রবেশ করা, তাদের যুক্ত থাকা, তাদের ওই অনুভব উপলব্ধির সঙ্গে শেয়ার করার একটা সুযোগ হচ্ছে। এবং একইভাবে পশ্চিমবঙ্গের তৃণমূলের ঝান্ডাও আমরা ওই কলোনির পরিবেশ এবং কলোনির পরিস্থিতির মধ্যে উঠতে দেখছি। এই জায়গায় আসলে আমাদের কাজ 75 বছরের বর্ষপূর্তি উৎসবে এবং এই দিনে আমাদের এই অঙ্গীকার করা উচিত যে আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে, যে আমাদের যারা আগের প্রজন্মের, যাদেরকে আমরা এখানে সংবর্ধিত করলাম, তাদের লড়াই আন্দোলন, তাদের যে প্রেরণা, সেই প্রেরণা যেন আমাদেরকে ওই কলোনি মুভমেন্ট এবং কলোনির যে পরিবেশে আমরা দেখছি আরএসএস বিজেপির ঝান্ডা, আমরা দেখছি তৃণমূলের ঝান্ডা, সেটা যেন আবার লাল ঝান্ডার দিকে, বামপন্থার দিকে, বামপন্থী আন্দোলনের দিকে, গণতান্ত্রিক আন্দোলনের দিকে সুচারুরূপে আমরা নিয়ে আসতে পারি, তার চেষ্টা, তার দায়, তার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। একথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এবারে আমাদের সামনে বলবেন শ্রদ্ধেয় হরিপদ বিশ্বাস মহাশয়। কমরেড হরিপদ বিশ্বাসের অনেকগুলো পরিচয় আছে। হ্যাঁ, জান, আমি বলে দিচ্ছি। বিধানসভার মধ্যে উদ্বাস্তুদের বিভিন্ন বিষয়কে তিনি বারবার করে প্রতিধ্বনিত করেছেন এবং বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের উপরে তার প্রচুর লেখা আছে। মানে সেই অভিজ্ঞতায় আমাদের এই 75 বছরে তিনি আমাদের যত রকম তার লেখা ইত্যাদি আছে, কাজ আছে, সেটা দিয়ে আমাদের সাহায্য করবেন এই আশা তার কাছে ব্যক্ত করছি। আজকের সভানেত্রী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং সুজন বন্ধুগণ, আজকের অনুষ্ঠানের জন্য যা আলোচনার প্রয়োজন তার পূর্ণাঙ্গ আলোচনা আমি মনে করি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই চলে যাচ্ছে কেন, আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে একটা নতুন অধ্যায় শুরু হল। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে তৃতীয় প্রজন্মরা কাজ করছে ইউসিআরসি, ঠিক। আর আমরা তৃতীয় প্রজন্মের কাছে এই উদ্বাস্তু আন্দোলনের বিষয়টাকে নিয়ে যেতে পারছিলাম না। আমরা লক্ষ্য করেছি আমাদেরই বাড়ির ছেলে, তারা সমস্ত ভুলে গেছে, দেশভাগের যন্ত্রণা, ইতিহাস অত ঘাটাঘাটি করে না, কিন্তু সারাদিন ফোন নিয়ে ঘাটাঘাটি করে, কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করে। তা আজকে যে নতুন সূচনা হলো এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে এই তৃতীয় প্রজন্মকে একটা দাওয়াই দেওয়ার মতন জায়গায় এলো, ইনজেক্ট করা যাবে বলে আমি মনে করি।
নতুন প্রজন্ম ওয়েবসাইটের মাধ্যমে অনেকটা আকর্ষিত হওয়ার সম্ভাবনা আছে। উদ্বাস্তু আন্দোলন কার্যত আমরা 50 সাল বললেও বাস্তুচ্যুত হওয়া শুরু হয়েছিল 46 থেকে, 47 তো ব্যাপকভাবে, এবং তার ইতিহাস আপনারা জানেন। সেই ইতিহাস আমি আলোচনায় যাচ্ছি না, কিন্তু একথা বলবো যে প্রত্যেকটা যুদ্ধের আগে একটা মহড়া চলে, একটা নাট্যস্থ করার আগে তার কর্মশালা রিহার্সাল চলে। তেমনি এই দেশভাগের জন্যে যে রিহার্সাল ওরা দিচ্ছিল মঞ্চস্থ করার জন্য, সেটা লক্ষ্য করা যায় যে 1905 সালের সময় থেকেই তার সূচনা হয়েছিল, তারও আগে থাকতে। এই সুদীর্ঘকাল এই ব্যবস্থা দেখে 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 তারপরে যা করার ওরা করল, এবং উদ্বাস্তু সমস্যার সমাধান এখনো হয়নি। যেটা আলোচিত হয়েছে, আলোচিত আরও বেশি করতে হবে। এখনো উদ্বাস্তুদের বহু সমস্যা আছে। ইউসিআরসির উদ্যোগে আমার মনে হয় অন্য রাজ্যগুলোতেও কনভেনশন করে সেই রাজ্যের যে রাজধানী বা বিশেষ জায়গায় সম্মেলন করে তাদেরকে সংগঠিত করার একটা প্রচেষ্টা নেওয়ার দরকার। এই উদ্বাস্তুদের মধ্যে একটা অংশ বলছি আমি, যারা চাঁদশির ডাক্তার, এর 99% ওপার বাংলার, এবং তারা ভারতবর্ষের সমস্ত শহরে সমস্ত গ্রামে ছড়িয়ে আছে। তার সংখ্যাটা হলো 10 লক্ষ, এবং তারা কেউ 8 পাস, কেউ 9 পাস, ইদানিংকালে হায়ার সেকেন্ডারি পাস বা 2-1 গ্র্যাজুয়েশন করেছে। এরা ডাক্তারি করে, ভালো রোজগার করে, ভালো পাকা বাড়ি ঘর করেছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে। আবার পশ্চিমবঙ্গেও তাদের অনেকের বাড়ি আছে। এদের যদি তাড়িয়ে দেয় ওখান থেকে ঘুষপেটিয়া বলে, তাহলে ওরা সেখানে বাদামও বিক্রি করতে পারবে না। আমরা যদি এই জায়গাটা ধরতে পারি, তাহলে তারা সচ্ছলতা আছে, তাদের সাথে এলাকার যোগাযোগ আছে, সমস্যাগুলো জানে। আমরা এটাকে ভাবনা চিন্তা করুন এই অর্গানাইজেশন থেকে, যে এদেরও যে সংগঠন আছে সেই সংগঠনের সাথে কথাবার্তা আদান প্রদানগুলো করে, কয়েকটা সংগঠন আছে করে, আমরা বিভিন্ন রাজ্যে যদি এই কর্মসূচি নেই, ওরা হবে আমাদের সহায়ক শক্তি। আর মূলত এই যে চাঁদশি প্যাথিটা, এটা 700 বছরের পুরনো। ওপার বাংলার বরিশাল জেলায় চাঁদশি নামক একটা গ্রাম ছিল বা আছে, সেইখান থেকে এই চাঁদশি চিকিৎসার শুরু হয়েছিল। এখনও চাঁদশির নাম করে সব চিকিৎসাই করে এরা, সেটা আলাদা বিষয়। তো যাই হোক, এটার সাথে উদ্বাস্তুদের একটা বড় সম্পর্ক আছে। আর একটা দুটো বিষয় বলি, যে মতুয়া নিয়ে ইদানিংকালে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই ঠাকুরবাড়িতে আসায় সব দেখেছেন, তারা নাকি সব উদ্ধার করে দিয়েছে। আপনাদের জেনে রাখার দরকার যে গুরুচাঁদ ঠাকুরের স্মরণ সভা হয়েছিল অ্যালবার্ট হল, অর্থাৎ এখন যেটা কফি হাউস। সেই সময় ওই সভায় আমন্ত্রিত ছিল
সুভাষ, সেদিন নেতাজি হয়নি, রাষ্ট্রপতি সুভাষ, তিনি উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলেন এবং সেদিন তার দাঁতের যন্ত্রণার জন্য খুব বেশিক্ষণ বলতে পারেননি এবং মহাপুরুষ বলে আখ্যা টাক্কা দিয়েছিলেন। পরবর্তী সময় অনেক সম্পর্ক আমাদের সাথে আছে। জেলখানায় পিয়ার ঠাকুর, তার সাথে চিত্ত বসু, অশোক ঘোষ একসাথেই জেলে। হেমন্তবাবু তৎকালীন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হেমন্ত বসু, তোমরা এদেরকে অ্যারেস্ট করেছো কেন? বলো, চিত্ত হলো টেররিস্ট, এরা সব টেররিস্ট। এই বলে কিছু করা গেল না। যাই হোক, সে সম্পর্ক আছে, সেই সময়কার তাদের অনেকের বন্ধুত্ব আছে, তার মধ্যে অশোকবাবুও ছিলেন। তাদের কাছ থেকে শোনা এবং ওই বীণাপাণি দেবী বড়মার কাছ থেকে আমার নিজের শোনা যে ওই দাঁতের যন্ত্রণার গল্পটা, তিনি সেই সভায় উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বামফ্রন্ট সরকার হরিচাঁদ গুরুচাঁদের যে আন্দোলন, নিশ্চিত এটাকে খাটো বিষয় নয়, খাটো বিষয় মনে করি না। শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে এপার বাংলা ওপার বাংলা মিলে একটা বড় অবদান তার আছে, তাদের অনেক অবদান আছে। কিন্তু এই বাংলায় কোনো সরকার মতুয়াদের যে সম্মান দেয়ার সেটা দেয়নি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে তিনি হরিচাঁদ গুরুচাঁদ পুরস্কার দিয়েছিলেন, সেটা রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়েছিল। পুরস্কৃত করেছিল কপিল ঠাকুরকে। এইটা চালু হলো প্রথম, পশ্চিমবঙ্গে প্রথম প্রদীপ জ্বালালো বুদ্ধদেব ভট্টাচার্য।